আমি আজকে তোমাদের চ্যাপ্টার 17 সমবিন্দু সংক্রান্ত উপপাদ্য শুরু করছি। তো সমবিন্দু কাকে বলে? দেখো, অনেকগুলো সরলরেখা যখন একটা বিন্দু দিয়ে যায় তখন সেই সরলরেখাগুলোকে আমরা কি বলি? সমবিন্দু সরলরেখা। যেমন ধরো এখানে অনেকগুলো সরলরেখা ধরো এই ও বিন্দু দিয়ে গেছে, তাহলে এই সরলরেখাগুলোকে আমরা বলতে পারি কি? ও বিন্দু সাপেক্ষে সমবিন্দু সরলরেখা। এবারে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা বিভিন্ন জিনিস পেতে পারি। যেমন প্রথম উপপাদ্যটায় বলেছে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক কি? অর্থাৎ এই যদি আমরা একটা ত্রিভুজ নিই, এই ত্রিভুজগুলোর বাহুগুলোকে যদি আমরা এইভাবে সমদ্বিখণ্ডিত করি, অর্থাৎ অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ, তারপর এটাকে যোগ করলাম, ঠিক একইভাবে এই বাহুটাকেও লম্বভাবে সমদ্বিখণ্ডিত করলাম এইরকমভাবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ, এটারও অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ করার পর আমরা এইভাবে তিনটে সরলরেখা পেতে পারি। ধরো একটা এরকমভাবে গেল, ধরো আর একটা এরকমভাবে গেল, এরকম হতে পারে। তো এই যে তিনটে, ধরো যে বিন্দুটায় ছেদ করলো সেই বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে এই ত্রিভুজটার লম্ব সমদ্বিখণ্ড। এই একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, তাহলে এই সরলরেখাগুলোকে আমরা কি বলবো? ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডক। আর এই ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকগুলো যদি একটা বিন্দু দিয়ে যায়, তখন লম্ব সমদ্বিখণ্ডক তিনটেকে আমরা বলতে পারি সমবিন্দু। এটাই এখানে আমরা প্রমাণ করব। ধরো এখানে একটা কি ত্রিভুজ নিয়েছি? ধরো এবিসি একটা ত্রিভুজ নিয়েছে, বইতে যেরকম আছে আমি সেরকমই আঁকছি। এবিসি এটা একটা ত্রিভুজ নেওয়া হলো। কি বলছে? যে এবিসির এবি, বিসি এবং সি এ বাহুর মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডি, ই, এবার আমরা মধ্যবিন্দু কেন নিলাম? তার কারণ হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক। অর্থাৎ এই যে সমদ্বিখণ্ডিত যখন করবে, বাহুটাকে দুটো সমান খণ্ডে ভাগ করবে, তার মানে এটা একটা মধ্যবিন্দু পাবো। আর লম্বভাবে সমদ্বিখণ্ডিত করবে, তার মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। আমরা তো বাহুগুলোকে যখন যে পদ্ধতিতে তোমরা নিচু ক্লাসে শিখেছো, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে ওপর নিচে বৃত্তচাপ, এগুলো আমরা কি লম্বভাবে সমদ্বিখণ্ডিত করি। তো এখানেও তাই হচ্ছে। সেই জন্য আমরা প্রতিটা বাহু মধ্যবিন্দু নিলাম ডি, ই, এফ, ডি, ই, এফ। এবারে কি বলছে? ডি ও ই বিন্দুতে যথাক্রমে এবি বাহুর এবি এবং, তার মানে এখানে আমরা লম্ব এঁকেছি। এখানে আমরা উপপাদ্যটা প্রমাণ করব কিভাবে? সমদ্বিখণ্ড। দেখো, আমরা নর্মালি কি করব? প্রথম দুটোকে ধরে নেব যে ওরা ও বিন্দুতে আছে, আর তৃতীয়টাকে যদি দেখাতে পারি যে তৃতীয় লম্বটাও ও বিন্দুগামী, তবে তিনটি ও বিন্দুগামী হলো, অর্থাৎ ওরা হচ্ছে সমবিন্দু হলো। আমি আবার বলছি যে আমরা ধরো এখানে একটা বিন্দু নিলাম ও, এবার ও বিন্দু থেকে আমি ধরে নিলাম যে ওডি আর ও ই দুটো লম্ব, ঠিক আছে? তাহলে লম্ব অর্থাৎ এরা হচ্ছে কি? ও ডি একটা লম্ব সমদ্বিখণ্ডক আর ও ই একটা লম্ব সমদ্বিখণ্ডক, যারা ও বিন্দু দিয়ে গেছে। এবার আমি যদি দেখাতে পারি যে ও এফ একটা আঁকলাম লম্ব, আমি যদি দেখাতে পারি যে ও এফটাও ও বিন্দু দিয়ে গেছে, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল। কিন্তু এখানে আমরা কি দেখাবো? যেহেতু আমরা ও এফটা যোগ করেছি, তাহলে ও এফটা অবশ্যই ও বিন্দু দিয়ে গেছে, তাহলে আমরা ও এফকে দেখাবো লম্ব। যদি ও এফকে লম্ব দেখাতে পারি, এরা অলরেডি লম্ব আছে, লম্ব সমদ্বিখণ্ডক আমি ধরে নিয়েছি, তাহলে ও এফটা যদি এসির উপর লম্ব হয় আর এফটা মধ্যবিন্দু, তার মানে একে সমদ্বিখণ্ডিত অলরেডি করেছি, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল যে এরা তিনজনেই লম্ব সমদ্বিখণ্ডক। ঠিক আছে? আশা করি বুঝতে পারলে। এবার যে কোনো উপপাদ্য প্রমাণের ক্ষেত্রে আমাদের কি প্রয়োজন হয়? সর্বসম ত্রিভুজ। তা এর মধ্যে কি কোনো সর্বসম ত্রিভুজ আছে? নেই। তাই আমরা কি করলাম? অঙ্কন করলাম ও এ, ও বি, ও সি, একটু বেঁকে গেল ছবিটা, ও এ, ও বি, ও সি আমরা যোগ করলাম। ঠিক আছে? তাহলে এই ও এ, ও বি, ও সি যখন যোগ করলাম, দেখো আমরা অনেকগুলো ত্রিভুজ পেলাম। তাহলে আমি প্রথমে এই দুটো ত্রিভুজ নিচ্ছি, ত্রিভুজ এডিও আর ত্রিভুজ বিডিও। কেন আমি এই দুটো ত্রিভুজ নিলাম? কারণ এই দুটো ত্রিভুজের ক্ষেত্রে অনেক মিল আছে। দেখো, এটা সাধারণ বাহু, এইটা সমান এইটা, কারণ আমাদের বলে দিয়েছে
যে ডিটা মধ্যবিন্দু, তাহলে এডি সমান ডিবি। তাহলে আর যেহেতু লম্ব সমদ্বিখণ্ডক, তাহলে এই কোণটার এই কোণটা 90°, তাহলে ত্রিভুজ দুটো সর্বসম। ত্রিভুজ দুটো যদি সর্বসম হয় তাহলে তাদের আমরা কী পেতে পারি? অনুরূপ বাহুগুলো সমান। তাহলে আমি বলতে পারছি এই বাহুটার এই বাহুটা সমান। এবার এই দুটো ত্রিভুজ নিলাম, কারণ এই দুটো ত্রিভুজে আমরা অলরেডি ওডি আর ওইকে লম্ব সমদ্বিখণ্ডক বলে দিয়েছি, তাই আগে এই দুটোকে প্রমাণ করব সর্বসম। তাহলে ইটা যেহেতু বিসি এর মধ্যবিন্দু, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান। এটা সাধারণ বাহু, দুটো ত্রিভুজেই আছে, আর এই কোণটা 90°, বলে তাদের কী হবে? অনুরূপ বাহুগুলো সমান, তাহলে এই বাহুটা আর এই বাহুটাও সমান। তাহলে দেখো এই বাহুটা সমান, এই বাহুটা সমান, তাহলে আমরা বলতে পারি ও এ আর ও সিও সমান। এবার আমরা এই দুটো ত্রিভুজে আসবো, অর্থাৎ কি ত্রিভুজ নেব? ত্রিভুজ এ ও এফ, আর নিলাম হচ্ছে ত্রিভুজ সিওএফ। এই দুটো ত্রিভুজ কেন নিলাম? যে আমাদের ওএফকে লম্ব প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি? দেখো, ওএফটা সাধারণ বাহু, এই বাহুটা আর এই বাহুটা সমান, তার মানে কি লিখতে পারি? ও এ ইকুয়াল টু ও সি, ওএফ সাধারণ, আর এফ ইকুয়াল টু এফ সি, তাই তো? কেন? এফটা মধ্যবিন্দু, এফ মধ্যবিন্দু, তাই তো? তাহলে আমরা যদি তিনটে বাহুকে সমান দেখাতে পারি, আমাদের সর্বসমতার সূত্র আছে তো, বাহু এস এস এস, তিনটে বাহু সমান, তাহলে এই ত্রিভুজ দুটো সর্বসম। এই ত্রিভুজ দুটো যদি সর্বসম হয়, কী হবে? তাদের অনুরূপ কোণগুলো সমান, তাহলে আমরা বলতে পারি এই কোণটা আর এই কোণটা সমান, তাই তো? তাহলে এই দুটো কোণ যদি সমান হয়, এবং এটা একটা কি, একটা সরলরেখার উপর আর একটা সরলরেখা দণ্ডায়মান হওয়ায় দুটো সমান কোণ উৎপন্ন করছে, তাহলে এই কোণটাতে 180, এক সরল কোণ, তাই তো? একটা সরলরেখার উপর আর একটা এই কোণটা কত হয়? 180। এবার এখানে একটা সরলরেখা দণ্ডায়মান হয়েছে, যার দুপাশের কোণ দুটো সমান হয়ে গেছে, তাহলে প্রত্যেকটা কি হচ্ছে? 90°। তাহলে প্রত্যেকটা যদি 90° হয়, তাহলে ওএফটা আমরা প্রমাণ করতে পারছি কি? ওএফটা লম্ব এসি। তাহলে ওএফটা যদি এসির উপর লম্ব হয়, তাহলে এটাই তো আমরা প্রমাণ করতে চেয়েছিলাম, যে ওএফটা এসির উপর লম্ব। আর ওএফ যখন, ওএফটা অবশ্যই ও বিন্দু দিয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি কি, যে ওএফ, ওই, ওডি ওরা প্রত্যেকেই ও বিন্দু দিয়ে গেছে, তার মানে লম্ব সমদ্বিখণ্ডক তিনটে সমবিন্দু। এবারে দেখো, এরপরে তোমাদের যে জিনিসটা আছে, তোমরা ক্লাস 10-এ গিয়ে শিখবে, আমরা যদি কোনো ত্রিভুজকে এইভাবে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করি, ধরো একটা তোমাদের সূক্ষ্মকোণী ত্রিভুজ দিল, আমরা যদি সেটাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করি, করে এই যে বিন্দুটা পাবো, এই বিন্দুটাকে কেন্দ্র করে ত্রিভুজের এই ব্যাসার্ধগুলো নিয়ে, হয় ও এ বা ও বি বা ও সি ব্যাসার্ধ নিয়ে আমরা যে বৃত্তটা আঁকবো, সেটাকে বলে হচ্ছে পরিবৃত্ত। অর্থাৎ ত্রিভুজের লম্ব সমদ্বিখণ্ডকগুলো যে বিন্দুতে ছেদ করে, সেই বিন্দুটা হচ্ছে ত্রিভুজের পরিকেন্দ্র। এবার ত্রিভুজ ওয়াইজ কিন্তু এই পরিকেন্দ্রটা নির্ভর করে, যেমন সূক্ষ্মকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা সবসময় ত্রিভুজের ভেতরে হয়, তোমরা ক্লাস 10-এ গিয়ে দেখবে। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি হয়? এই পরিকেন্দ্রটা হয় অতিভুজের উপরে। তোমরা এটা আগেই বৃত্তের চ্যাপ্টারে পড়লে, যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা হয় অতিভুজের মধ্যবিন্দু, আর স্থূলকোণী ত্রিভুজের ক্ষেত্রে পরিকেন্দ্রটা ত্রিভুজের বাইরে থাকে। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কিভাবে অতিভুজের দৈর্ঘ্য বার করে আমরা পরিব্যাসার্ধ করতে পারি, সেটা তোমরা শিখেছো। এই ছোট ছোট টাইপের শর্ট কোয়েশ্চেন এখান থেকে কিন্তু আসতে পারে। আচ্ছা, এরপরে দেখো, এরপরে একটা শর্ট কোয়েশ্চেন রয়েছে, প্রয়োগ একটা আমি আজকে বলে দিচ্ছি, একটা আগে প্রয়োগ 2 বলি। একটা শর্ট কোয়েশ্চেন রয়েছে, যে ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজের কোণ এবিসি। আচ্ছা, কি বলছে? এই ধরো একটা পরিকেন্দ্র যখন, তার মানে বাইরে একটা বৃত্ত আছে, এই একটা ত্রিভুজ, বলছে ও পরিকেন্দ্র বিশিষ্ট এবিসি ত্রিভুজ, এবিসি ত্রিভুজের কোণ এবিসি, কোণ এবিসি, অর্থাৎ এই কোণটা হচ্ছে 85। আমি যদি এটাকে এ, এটাকে যদি বি, এটাকে যদি সি বলি, আর বি এ সি বি এইটা হচ্ছে 75, তাই তো? তাহলে আমাদের বলেছে বিওসি,
বিওসি এবং ওবিসি এর পরিমাপ কত? আচ্ছা, এইটা 75, এইটা 85, তাহলে এই দুটো মিলে কত হলো? 80 আর 70, 150, 160, তাই তো? তার মানে এটা হলো 40, 40 হলো তো? তাহলে এখানে এর আগের যে প্রয়োগটা তোমাদের আছে, তোমরা এটা ক্লাস 10এই শিখবে। আমরা দেখাতে পারি যে এই যে কোণটা, এটাকে বলে পরিধিস্থ কোণ, এটাকে বলে কেন্দ্রস্থ কোণ। তাহলে এটার ডাবল হবে, কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ। তাহলে এটা হবে হচ্ছে 80 ডিগ্রি। কিভাবে হচ্ছে? আর ও বিসি এই কোণটা কত হবে? দেখো দুভাবে পেতে পারি। এই কোণটা হবে, এটা তো একই বৃত্তের ব্যাসার্ধ, তাই তো? ও বি আর ওসি এরা দুজন সমান। তাহলে এরা দুজন যদি সমান হয়, তাহলে এই কে কী করছে? এই বাহুটা সমান, তার মানে এই কোণ দুটো সমান, এই কোণটা আর এই কোণটা সমান। তাহলে 80 থেকে যদি আমরা এই ওবিসি ত্রিভুজের 180 মাইনাস 80 যদি করি, তাহলে পড়ে থাকে কত? 100 ডিগ্রি। তাহলে এক একটা কোণ কত হচ্ছে? 50 ডিগ্রি। দেখো, ও আচ্ছা আচ্ছা, দেখো এখানে আমি একটা যোগে ভুল করেছি। এই দুটো যোগ করলে তো 160 হয়, 180 থেকে বাদ দিলে হয় 20, তাহলে এটা হবে 40। আমি এইখানটা একটা ক্যালকুলেশনে ভুল করেছি। তাহলে এটা যদি 40 হয়, 40কে বাদ দাও, কত হয়? 140, তাহলে হচ্ছে 70 ডিগ্রি। বইতে রয়েছে, দেখো আমি এখানটা বিয়োগটা ভুল করেছিলাম। আচ্ছা, তাহলে বুঝতে পারলে। এইবার উপপাদ্যটা দেখো কি বলছে, যে একটা ত্রিভুজের পরিকেন্দ্র ও হলে, এই ধরো একটা ত্রিভুজ, এই ত্রিভুজটার পরিকেন্দ্র ও, তার মানে বাইরে একটা বৃত্ত আছে, পরিকেন্দ্র ও হলে, এখানে ধরো ও পরিকেন্দ্র। আচ্ছা, বিওসি এবং বিএসি এর সম্পর্ক নির্ণয় করো। তাহলে এ বি সি, এটা একটা ত্রিভুজ যার ও হচ্ছে পরিকেন্দ্র। তাহলে আমরা কি করলাম? ও বি ও সি আর ও এ যুক্ত করে একটু বাড়িয়ে দিলাম। এটা আর কিছু না, এটা আমাদের এই বাড়ানোটা কাজে লাগবে, সেটা পরে বুঝতে পারবে উপপাদ্যটা মানে প্রয়োগটা প্রমাণের সময়। তাহলে আমরা কি করলাম? আমাদের বলেছে যে এই বিওসি, কোণ বিওসি আর কোণ বিএসির মধ্যে সম্পর্ক নির্ণয় করতে। ঠিক আছে? তাহলে আমরা এওকে যুক্ত করে ডি পর্যন্ত বাড়িয়ে দিলাম। তাহলে এই যে আমরা একটা ত্রিভুজ পাচ্ছি এ ও বি, তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি পাচ্ছি? ও এ ইকুয়াল টু ও বি, যেহেতু একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কোনো ত্রিভুজের বিপরীত বাহুগুলো সমান হলে বিপরীত কোণগুলো সমান হবে। তাহলে আমরা বলতে পারি এই কোণটা সমান এই কোণটা, তাই তো? ঠিক একইভাবে আমরা এই ত্রিভুজটার ক্ষেত্রেও পাচ্ছি ও এ ইকুয়াল টু ও সি। তাহলে এক্ষেত্রেও আমরা কি বলতে পারি? বিপরীত বাহুগুলো সমান হলে বিপরীত কোণ সমান, তাহলে এই কোণটা সমান এই কোণটা। বোঝা গেল? তাহলে আমরা এই যে একটা বহিস্থ কোণ পাচ্ছি সিওডি, তাহলে এই যে বহিস্থ কোণ সিওডি, এই বহিস্থ কোণের মান কি হয়? অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। তাহলে কোণ সিওডি সমান হচ্ছে কোণ ও এ সি প্লাস ও সি এ। একইভাবে এই কোণটার ক্ষেত্রে কি পাচ্ছি? বহিস্থ কোণ বি ও ডি ইকুয়াল টু কোণ ও বি এ প্লাস ও এ বি। তাহলে এই পুরো কোণটাকে যোগ করলে তো আমরা বিওসি পাই। তাহলে কোণ বিওসি সমান আমরা কি পাচ্ছি? দেখো, ও এ, এই যে আমরা কোণটা পাচ্ছি ও এ, তাহলে এই দুটোকে যোগ করো, কোণ ও এ সি ও এ সি প্লাস ও সি এ প্লাস ও কোণ ও বি এ প্লাস ও এ বি লিখলাম। ঠিক আছে? আচ্ছা, এরা তো এই ব্যাসার্ধ দুটো যখন সমান, তাহলে বিপরীত কোণ দুটো সমান।
তাহলে আমরা এই দুটোর যোগফলকে আমরা লিখতে পারি 2 ও এ সি। ঠিক আছে, তাহলে এইটাকে লিখলাম, তোমরা ওসিও লিখতে পারতে, কিন্তু আমি লিখলাম কেন, কারণ আমাদের এইটার সাথে এইটার সম্পর্ক নির্ণয় করা দরকার, তাই আমি ট্রান্সফার করছি এই কোণের দিকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ও এ বি। বোঝা গেল? তাহলে এই দুটোকে যোগ করলে আমরা কি পাচ্ছি, 2 এই যে দেখো ও এ বি আর ও এ সি যোগ করলে কি পাচ্ছি, এই কোণটা পাচ্ছি না? তাহলে 2 বিএসি, তার মানে বিওসি ইকুয়াল টু 2 বিএসি। আশা করি বুঝতে পারলে। এর পরের যেটা দিয়েছে সেটা কি দিয়েছে, যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে, এর পরেরটা যেটা দিয়েছে দেখো, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলোর উপর অঙ্কিত লম্ব 3টি সমবিন্দু। অর্থাৎ আমরা যদি কোনো ত্রিভুজের একটা শীর্ষবিন্দু নেই, ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে যদি বিপরীত বাহুর উপর লম্ব আঁকি, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু সমান হয়, অর্থাৎ উচ্চতাটা, কিন্তু বাকি ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু এই উচ্চতাটা সমান হয় না। তাহলে এবার কি বলছে, যে এই একটা তোমরা ত্রিভুজ নিলে, এই ত্রিভুজের বিপরীত বাহুগুলোর উপর এর শীর্ষবিন্দু থেকে আমরা লম্ব আঁকলাম। তাহলে এইভাবে 3টে লম্ব আঁকতে পারি। এখান থেকেও একটা ধরো লম্ব আঁকলাম। এই লম্ব 3টে একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে যাবে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, এবারে আমরা কি করলাম, ধরো এই ত্রিভুজটার নাম নিলাম এ বি সি, আমি বইয়ের মতোই নাম দিচ্ছি, ডি ই এফ, এটা ও বিন্দু দিয়ে গেছে। ঠিক আছে, এবার কি করবে দেখো, এই প্রমাণটা করার জন্য আমাদের যেটা দরকার, লম্ব কি সমান্তরাল হয়? হয় না। তাই আমরা এই প্রমাণটাকে একটু অন্যভাবে করব। আমরা কি করব, বিসি বাহুর একটা সমান্তরাল সরলরেখা আঁকবো, এ বিন্দু দিয়ে যাবে, খুব স্বাভাবিক কথা। এবি বাহুর একটা সমান্তরাল আঁকবো, যেটা সি বিন্দু দিয়ে যাবে। সমান্তরাল কোনটার হবে, যেটা ওই সরলরেখার মধ্যে নেই সেই বিন্দু। আর এসি বাহুর সমান্তরাল আঁকবো বি বিন্দু দিয়ে, করে এরকম একটা ত্রিভুজ তৈরি হলো। ত্রিভুজটার নাম দেওয়া হলো পি কিউ আর। ঠিক আছে, এইভাবে আঁকা হলো। তাহলে একটা বড় ত্রিভুজ পি কিউ আর হলো। এবার দেখো, এই যখন আমরা আঁকলাম, এই প্রত্যেকটা বিন্দু এ বি সি এগুলো কি করলো, এই বড় ত্রিভুজের প্রত্যেকটা বিন্দুকে স্পর্শ করলো তো, বা ছেদ করলো তো। এবার অঙ্কানুসারে আমরা এখানে যেহেতু সমান্তরাল রেখেছি, তাহলে এইটা আর এইটা যদি সমান্তরাল হয়, তাহলে আমরা এটাকে একটা সামান্তরিক বলতে পারছি না? দেখো, এ বি সি আর একটা সামান্তরিক। ঠিক একইভাবে দেখো, এই বাহুটা আর এই বাহুটা যখন সমান্তরাল, তাহলে আমরা আরেকটা সামান্তরিক কি পাচ্ছি, এ পি বি সি। আরেকটা সামান্তরিক কি পাচ্ছি, আমার আঁকায় হয়তো সামান্তরিক মনে হচ্ছে না, এ বি কিউ সি। 3টে সামান্তরিক পেলাম। তাহলে সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। তাহলে আমরা বলতে পারি এই বাহুটা সমান এই বাহুটা, এই বাহুটা সমান এই বাহুটা, আর এই বাহুটা সমান এই বাহুটা, এইভাবে আমরা বলতে পারি। তাই দেখো প্রমাণটা কি করেছে, যে সামান্তরিক এপিবিসি ও সামান্তরিক এপিবিসি আর সামান্তরিক এ বি সি আর থেকে কি পাচ্ছে, এ বি সি আর থেকে আমরা পাচ্ছি এপি ইকুয়াল টু বিসি, তাই তো, এপি ইকুয়াল টু বিসি। এই দুটো সামান্তরিক একই ভূমি আর একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত। তো তোমরা এটা পড়েছো, একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে কি হবে, তাদের ক্ষেত্রফল সমান হয়, তাই তো। তাহলে এখান থেকে আমরা কি দেখাতে পাচ্ছি, যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান, আবার এই বাহুটার সাথে উপরের বাহুটা সমান। তার মানে এটা কি হচ্ছে, পি আর এর মধ্যবিন্দু হচ্ছে না, তার মানে এই বাহুটা সমান। ঠিক একইভাবে এই ত্রিভুজটার সাথে যদি আমরা এই ত্রিভুজটাকে নেই, তাহলে এই বাহুটা সমান, সামান্তরিকের বিপরীত বাহু। আবার এই বাহুটা সমান, এরাও সামান্তরিকের বিপরীত বাহু। তাই যদি হয়, তাহলে কি হচ্ছে, এই বাহুটা সমান, তাহলে বিটা হলো পি আর কিউ এর মধ্যবিন্দু। ঠিক একইভাবে আমরা দেখাতে পারি সিটাও আর কিউ এর মধ্যবিন্দু। ঠিক আছে, তাহলে এটা যদি হয়, তাহলে পি আর
সমান্তরাল বিসি, এটা আমরা বলে দিয়েছি, এটা আঁকার সময় বলে দিয়েছি। আর এডি লম্ব বিসি, এটা তো আঁকার সময় বলা। তাহলে সেখান থেকে আমরা বলতে পারি কি, এডিটা পিআরের উপরেও লম্ব, এডিটা বিসির উপর যদি লম্ব হয় তাহলে এই সরলরেখাটার উপরও লম্ব হবে। তাহলে দুটো সমান্তরাল সরলরেখা এটা যদি ভেদক হয় তাহলে কি হচ্ছে, কোণ এ ডি সি আর কোণ ডি এ আর, অর্থাৎ এ ডি সি আর কোণ ডি এ আর, এই দুটোর যোগফল কত, 180 ডিগ্রি। কিন্তু এরা তো লম্ব আমরা বলে দিয়েছি, তার মানে এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটাও 90 ডিগ্রি হবে। অন্তস্থ সমান্তরাল সরলরেখা ভেদক হলে কি হয়, অন্তস্থ কোণগুলো কি হয়, সমান্তরালে একই পাশে অবস্থিত অন্তস্থ কোণগুলোর যোগফল কত হয়, 180 ডিগ্রি না, এখানে সেটাই হলো। তাহলে আমরা অলরেডি এটাকে 90 ডিগ্রি, যেহেতু লম্ব তাহলে এটাও 90 ডিগ্রি হবে। ঠিক একইভাবে আমরা প্রমাণ করতে পারি বিইটা পিকিউর উপর লম্ব, আবার সিএফটা কিউআরের উপর লম্ব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এডি বিই সিএফ পিকিউআর ত্রিভুজের তিনটেই লম্ব সমদ্বিখণ্ডক, তাই তো, পিআর এবং এই তিনটে বাহুর, সুতরাং এডি বিই সিএফ এরা সমবিন্দু। বোঝা গেল? আশা করি বুঝতে পারলে। সুতরাং যে এরা যদি সমবিন্দু, এরা প্রত্যেকেই ও দিয়ে গেছে আমরা প্রথমেই ধরে নিয়েছি, এবং তারপরে আমরা দেখালাম যে এরা এই বড় ত্রিভুজটার লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এরা বড় ত্রিভুজের প্রত্যেকটা বাহুর লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে এক একটা, এবং এরা আমরা প্রথমেই ধরে নিয়েছি যে এরা যে একটা বিন্দু ও দিয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, যে বাহুগুলোর লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এবিসি ত্রিভুজের বিপরীত বাহুগুলোর উপর লম্ব সমদ্বিখণ্ডক, এরা হচ্ছে লম্ব সমদ্বিখণ্ডক হচ্ছে। এই সাধারণ বিন্দু, এই এবিসি শীর্ষবিন্দুর বিপরীত অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু, অর্থাৎ লম্ব তিনটি একটি বিন্দুতে মিলিত হয়। এই অঙ্কিত লম্বগুলি যে বিন্দুতে মিলিত হয় সেটাকে বলে লম্ববিন্দু, অর্থাৎ ওটা হচ্ছে লম্ববিন্দু। আরেকটা বিষয় এখানে আছে, সেটাকে বলে হচ্ছে পাদ ত্রিভুজ। সেটা কি বলছে, ও হচ্ছে এবিসি এর পাদ ত্রিভুজ, ও বিন্দু, ও ত্রিভুজ এবিসি এর হচ্ছে লম্ববিন্দু। আর এবিসি ত্রিভুজের ডিইএফ বিন্দুগুলো পরস্পর যুক্ত করলে ডিইএফ ত্রিভুজ পাওয়া যায়, যাকে বলা হয় হচ্ছে পাদ ত্রিভুজ। অর্থাৎ এই যে ও বিন্দু, এখান থেকে যদি আমরা দেখো, এই যে লম্ব তিনটে পেয়েছি তো, বাহুগুলোকে ডি ই আর এফ বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই তিনটে বিন্দুকে যদি আমরা যোগ করি, যে ত্রিভুজটা পাবো সেটাকে বলবো হচ্ছে পাদ ত্রিভুজ। আবার দেখো, এই যদি হয়, এই ও বিন্দুটাকে আমরা বলবো হচ্ছে লম্ববিন্দু। তাহলে ও বিন্দু হচ্ছে ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু। আর এই ডি ই, সরি ছবিটা বাইরেই বেরিয়ে গেল, এই যদি লম্ব হয় তাহলে এখানে আমি ডি বিন্দু পেয়েছি, এখানে ধরো একটা বিন্দু ই, একটা ধরো এফ, এই যদি ও বিন্দু হয় তাহলে এই তিনটে বিন্দুকে যোগ করলে যে ত্রিভুজটা পাচ্ছি এটাকে বলা হয় হচ্ছে পাদ ত্রিভুজ। ঠিক আছে? এবার দেখো, এখানে একটা প্রয়োগ রয়েছে, এই শর্ট কোয়েশ্চেনগুলো কিন্তু আসে, যে ত্রিভুজ এবিসি লম্ববিন্দু ও এবং বিওসি 80 ডিগ্রি, ত্রিভুজ এবিসি এর লম্ববিন্দু ও বিএসি 80 ডিগ্রি হলে বিএসি এর পরিমাপ কত? দেখো ছবিটা কি আছে, এই যদি ত্রিভুজ এবিসি হয়, এ বি সি এর তিনটে বিন্দুর তিনটে লম্ব আঁকলাম, এখানটা একটা লম্ব হলো, এখানটা একটা লম্ব হলো, আর ধরো এখানটা একটা লম্ব হলো, এইভাবে তিনটে লম্ব আঁকলাম। তাহলে ধরো এটা বিই, এটা সিএফ, এটা ধরো এডি, এরা পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। এবার আমাদের কি বলেছে, কোণ বিওসি, এই কোণটা 80 ডিগ্রি হলে বিএসি এই কোণটার পরিমাপ কত, তাই তো? তাহলে এখান থেকে দেখো আমরা একটা কি পাচ্ছি, এ এফ ও ই, এটা একটা চতুর্ভুজ না?
এ এফ ও ই। দেখো আগের বার আমরা যেটা করেছিলাম কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ যেটা প্রমাণ করেছিলাম, সেখানে আমরা কি পেয়েছিলাম? পরিবৃত্তের ব্যাসার্ধ। এখানে তো আমরা সেটা পাচ্ছি না, ফলে এটার দ্বিগুণ, এটার হাফ, এটা কিন্তু প্রমাণ করা যাবে না। এখানে আমাদের কাছে আছে প্রত্যেকটা হচ্ছে লম্ব। তার মানে আমরা বলতে পারি এইটা একটা লম্ব 90 ডিগ্রি, এইটা একটা লম্ব 90 ডিগ্রি, এইটার এইটা বিপ্রতীপ কোণ 80 ডিগ্রি। সেই জন্য আমরা কি করলাম, এই চতুর্ভুজটা নিলাম এ এফ ও ই। এই চতুর্ভুজের এই কোণটা আর এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটার বিপ্রতীপ কোণ এটা, তাহলে এটা হচ্ছে 80 ডিগ্রি। আর এই তিনটাকে যোগ করলে কত পাচ্ছি? 90 90 180 আর 80, 8 আর 16 260। তার মানে একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি কত? 360। তাহলে 360 থেকে যদি আমরা 260 বাদ দিই, তাহলে পড়ে থাকে হচ্ছে 100 ডিগ্রি। তাহলে এই কোণটা বিএসি এর মান কত হলো? 100 ডিগ্রি। আশা করি বুঝতে পারলে। বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে।